On 16th of May, we had passed following interim order. We have extracted that interim order where we had said that some amount be immediately dispersed. The interim directions issued are herein shall be complied with immediately. On account of subsequent change in law, if any amount that would be dispersed in compliance with the judgment shall not be liable to be recovered. Considering the financial implications involved and also recognizing the need for structured release of the funds so as to not prejudicially impact state's exchequer, while at the same time balancing the rights of the employees to receive the emoluments due to them, we find it fit to constitute a committee to monitor the implementation of the directions herein above as follows. We have requested Honorable Ms. Justice Indu Malhotra, a former judge of this court. We have also requested Mr. Trilok Singh Chauhan, former Chief Justice of Jharkhand. We have also requested Mr. Gautam Bhaduri, also a judge of retired judge of Chhattisgarh, and along with them, the Comptroller and Auditor General of India, or a senior-most officer in his establishment nominated by him. The import of the committee shall be in consultation with the state authority to determine the total amount to be paid, schedule of payments within which the state shall be bound to follow, periodically verify the release of these amounts. The exercise to determine A and B shall be carried out before 6th of March 2026. The next consequential step, that is the payment of first installment, subject to the determination of the committee, would be paid before 31st of March 2016. The committee shall be accorded all facilities and privileges, including all necessary logistical arrangements. আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস সাহেব, আজকে তো শুনলাম জাজমেন্ট যেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল, আপনি কি বুঝলেন, কি হলো যদি একটু বলেন? যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা প্রতিষ্ঠা পেল। আদালত, সর্বোচ্চ ন্যায়ালয় একটি কমিটি তৈরি করে দিয়েছেন এবং এই মার্চ মাসের মধ্যে যেটা ইন্ট্রিম নির্দেশ দিয়েছিল সেটা বলবৎ করবে। আর সেই কমিটি অর্থাৎ অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রাকে মাথায় বসিয়ে কমিটি তৈরি হয়েছে এবং অন্য দুজন প্রধান বিচারপতি রয়েছেন, প্রাক্তন প্রধান বিচারপতি দুটি হাইকোর্টের, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড, এবং তার সঙ্গে কম্পট্রোলার অডিটর জেনারেল তিনি থাকবেন বা তার একজন সিনিয়র মোস্ট আধিকারিক থাকবেন। এই চারজনকে নিয়ে যে কমিটি, তারা ডিসাইড করবেন কিভাবে দেওয়া হবে। দিয়ে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং সেটা লিগালি এনফোর্সেবল রাইট, সেটা প্রতিষ্ঠা পেয়ে গেছে। এবং যে কথা প্রথম থেকে আমরা বলে আসছিলাম, 6 বার জেতার পরে আজকে 7ম বারও জিতলাম এবং কর্মচারীদের জয় হয়েছে। এবং এটি মে মাসের মধ্যে দিতে হবে। প্রথমে মার্চ মাসের মধ্যে ইন্ট্রিমটা অর্থাৎ 25% এবং মে মাসের মধ্যে পুরোটা। ফলে কর্মচারীরা মে মাসের মধ্যে তাদের সমস্ত বকেয়া যে রয়েছে এরিয়ার ডিএ পেয়ে যাবেন এবং সেই প্যাটার্নটা কিভাবে হবে সেটা ডিসাইড করবে এই যে কমিটি তৈরি করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সেই কমিটি। ফলে খুব পরিষ্কার যে কমিটির এই যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক কমিটি যেটা ঠিক করবেন প্যাটার্নটা, সেই প্যাটার্ন মোতাবেক দিতে হবে। তাহলে এই যে এতদিন ধরে বলে আসছিলেন যে ঘেউ করবেন না, আমাদের দয়ার উপরে নির্ভর করতে হবে, অন্য রাজ্যের সঙ্গে আমাদের কোনো সাথ নেই, তাহলে কি হলো যারা এত বড় বড় কথা বলছিলেন? দেখুন, যারা এত বড় বড় কথা বলছিলেন তারা বেসিক্যালি না বুঝে বলছিলেন। খুব পরিষ্কার দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা রোপারুল 2009 বলা আছে। এরপরে আর কোনো ফার্দার কিছু জায়গা নেই। ফলে এর পরে আর কিছু বলার অর্থ হচ্ছে যে সেটা বাতুলতা। দেখুন, এই যে ফান্ড নেই সরকারের, এটা কখনো গ্রাউন্ড হতে পারে না। আজকে সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে, আমরা প্রথম থেকে তো এই কথাই বলে আসছিলাম যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, রোপারুল 2009 মোতাবেক ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। খুব পরিষ্কার। এখন যদি এরপরও বলেন আমি মানবো না, মানবো না, সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মানবেন না, সেটা কখনো হতে পারে না। কন্টেম্পট হবে। এবং দেখুন, আদালত সেই জন্য এটাকে বলবৎ করার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে, এটা বুঝতে হবে। আদালত 3 জন প্রাক্তন বিচারপতি, সিএজি দিয়ে একজন 4 সদস্যের একটা হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে এনফোর্স করার জন্য, এবং পেনশন ভোগী থেকে শুরু করে কর্মচারী সকলেই পাবেন। কিন্তু এরপর যদি উনি নিজে বলেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবো, আমি পারবো না দিতে। সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করুন আর যাই করুন, কোনো উপায় নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ।
দর্শক, গতকাল কি একটা খবর করেছিলাম যে আজকে রায় ঘোষণা হতে চলেছে এবং খুব পজিটিভ কিছু হবে মানুষের স্বার্থে, সেটাই কিন্তু দেখলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। শুনলেন আপনারা যে বকেয়া আছে তার 25% এখনই মেটাতে হবে। এটা কিন্তু আগেই বলা হয়েছিল, তখন শুনেছিল না, যখন হিয়ারিং পর্ব চলছিল যে ওগুলো মিটিয়ে আসুন তারপর বাকি কথা শুনবো। তো কড়া নির্দেশ মানে অর্ডার আকারে চলে এসছে যে এটা কিন্তু ইমিডিয়েট মেটাতে হবে। বাকি যেটা সেটাও কিন্তু মেটাতে হবে, সেটা তো ছাড় নেই, সেটা মেটাতে হবে। মেটানোর জন্যে মানে কী হবে ওটার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে সব প্রাক্তন বিচারপতিরা থাকবেন, কমিটি গঠিত হবে এবং সেই কমিটির কাজের জন্য তাদের যা যা লাগবে রসদ দিতে হবে, লজিস্টিক্স সাপোর্ট দিতে হবে, সেই কমিটি ঠিক করে দেবে এবং তারপর পেমেন্ট সেটাও কিন্তু খুব বেশি সময় দেওয়া যাবে না, খুব দ্রুত সেটাও সম্পন্ন করতে হবে, যেটা ফিরদৌস বললেন। তার মানে এটা যে একটা আইনি অধিকার, এটা যে দয়ার দান না, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। এখানকার মুখ্যমন্ত্রী বা তার লোকেরা বলতেন না, বেশি ঘেউ ঘেউ করবেন না, এটা আমাদের দয়ার ব্যাপার, ইচ্ছে হলে দেবো, না ইচ্ছে হলে না দেবো, এটা বলতেন না। সেটা যে ভুল, এটা যে একটা রুল অনুযায়ী দাবি, একটা অধিকারের মধ্যে পড়ে, সেটা কিন্তু আজকে এস্টাবলিশ হয়ে গেল। বকেয়া পেমেন্ট কীভাবে ইনস্টলমেন্টে দিতে হবে সেটা অন্য বিষয়, কিন্তু এদিকটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল যে এটা অধিকার, এটা দয়ার দান না, আপনার ইচ্ছের উপরে নির্ভর করে না। খেলা করবেন, মেলা করবেন, একে তাকে টাকা ঢালবেন, অহেতুক খরচা করবেন, দিল্লিতে একটা বড় টিম নিয়ে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট করবেন, হঠাৎ করে ইচ্ছে হলো একটা বড় পুলিশ বাহিনী লাগবে, ফ্লাইটে করে এক্ষুনি আনতে হবে, খরচা করবেন, এইসবের বেলায় সব আছে, সস্তার পলিটিক্স করার বেলায় আছে। আর যখনই মানুষ অধিকারের কথা বলছেন সেখানে বলছেন নেই নেই নেই, অনেক দিচ্ছি। কি দিচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার। মানুষকে গরিব করে মুখে একটু করে মানে ভাত ছড়াচ্ছেন, তাই তো ভাবছেন তাতেই আমার প্রতি বিরাট সাপোর্ট চলে আসবে। এটা না। আমি দর্শক গতকাল একটা ব্যাখ্যা দিয়েছি। অনেকে মনে করেন যে ডিএ মানে তো সরকারি যারা কর্মচারী তাদের লাভ, আমাদের কি হলো, আমাদের ওদের জন্য ভেবে কী লাভ, অনেকে ভাবেন। যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী কেউ নেই তারা ভাবেন। কিন্তু আমি কালকে একটা ব্যাখ্যা দিয়েছি, আমার সঙ্গে অনলাইনে ছিলেন একজন সরকারি কর্মচারী এবং যারা ডিএ মুভমেন্ট করছেন, ভাস্কর ঘোষ, তার সঙ্গে আমরা ব্যাখ্যাতে একটা বিষয় উঠে এসছে ব্যাখ্যাতে, যে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি মানে শুধু তাদের বেনিফিট এটা না, তাদের হাতে টাকাটা এলো, টাকাটা যাবে কোথায়? তাদের হাতে টাকাটা এলো, টাকাটা যাবে কোথায়? এই যে দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, খরচ, এইসব ভাবনা থেকেই তো এত কিছু ব্যাপার। তো টাকা যদি সরকারি কর্মচারীদের হাতে থাকে, তারা কি ঘরের ভিতরে রেখে দেবেন নাকি তালাবন্দি করে, সিন্দুকবন্দি করে তারা কি রেখে দেবেন? তারা তো মার্কেটে ছাড়বেন, তারা তো খরচা করবেন, তারা তো কেনাকাটা করবেন। তো তার মানে কেনাকাটা, তার মানে ডাইরেক্ট এটা যাচ্ছে কোথায়? মার্কেটে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কাছে যাচ্ছে। কেনাকাটা, পারচেসিং পাওয়ারটা বাড়বে। পারচেসিং পাওয়ার যদি বাড়ে, মার্কেটে এর হবে, সেই টাকাটা ফ্লো হবে, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের সুবিধা হবে। অনেকে অনেক কাজ করতে যাবেন, সেই টাকা তারা জিনিসপত্র, তার জন্য তারা জিনিসপত্র কিনবেন। ফলে এর লাভ শুধু ওদের না, ওখানে যাচ্ছে টাকাটা, ওখান থেকে ফ্লো হচ্ছে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত দর্শক, সেটা হচ্ছে যখন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় বা ভাতা ইত্যাদি যখন বাড়ে, তখন কিন্তু যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যারা মানে সরকারি জায়গায় না বা লেবার ইত্যাদি, তাদেরও কিন্তু মজুরির যেটা সেটা কিন্তু বৃদ্ধি হয় এবং তারও কিন্তু নিয়ম আছে, লেবার ডিপার্টমেন্ট সেটা কিন্তু করার কথা। মানে এদিকে বাড়লে এদেরও বাড়বে। যখন সরকারি মাইনে কম ছিল, ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা, যখন আপনারা অনেকে বেসরকারি জায়গায় চাকরি করতেন, যিনি ওয়ার্ড বয় ছিলেন তাদেরও মাইনে দেখবেন কম ছিল। যখন এদিকে বেড়েছে তখন এদিকেও বাড়তে হয়েছে, কারণ মার্কেট তো প্যারালালভাবে চলতে হবে না, এদিকেও বাড়বে এবং একটা ডিমান্ডও ক্রিয়েট হবে। একটা ডিমান্ড মানে এটা হচ্ছে না একটা মানে সেই মেরুদণ্ডর মতো একটা ইকোনমির মধ্যে এই মানুষের জীবনে। তো সেখানে এটা হচ্ছে একটা ফ্রেম। এটা মানে এই না যে শুধু ওনারাই উপকৃত হলেন, এর সঙ্গে এই যে অন্যান্য রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন মানে বেশি, সেখানে দেখবেন যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা তাদেরও কিন্তু ন্যূনতম বেতন অনেক মানে বেশি। আর যাদের যেমন কোয়ালিটি, তার বেতন তো অনেক সময় দেখি সরকারি যারা কর্মচারী তার থেকে বেশি হয়, সেটা অন্য বিষয়, কিন্তু মিনিমাম যেটা সেটা কিন্তু বেড়ে যায়। সুতরাং এখানেও মিনিমাম যেটা সেটা কিন্তু বাড়বে মার্কেট আপ হলে। আসলে এখানে শোষণ হয়, শ্রমকে শোষণ করা হয়। ইনি ভেবেছেন ওই 5,000 6,000 করে সব মানে ওই সিভিক টাইপের নিয়োগ করব,
অস্থায়ী নিয়োগ করবো আর আমি কাজটাকে হাসিল করে দেবো। কেন একজন পূর্ণ মানে স্থায়ী কাউকে নিয়োগে রাখবো, তাকে পূর্ণ বেতন দেবো? ওই টাকাই তো আমি 10 জনকে দিয়ে দেবো, তারা তাদের পেটের জ্বালা আছে, অতি তারা কাজ করতে বাধ্য হবেন। তো এই যে একটা মানসিকতা তৈরি করে দেওয়া, দেখছেন তো রাস্তায় কীভাবে মুভমেন্ট হচ্ছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, তাদেরকে কীভাবে শোষণ করা হচ্ছে। অন্যান্য রাজ্যে কত করে টাকা দেওয়া হয়, এখানে দেওয়া হয় না। বললে বলে কোথায় পাবো, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। আর লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে কে দিতে বলেছিল? আপনি লক্ষ্মীর ভাণ্ডার সকলকে দেবেন, কেন দেবেন? আপনি সৌরভ গাঙ্গুলির ওয়াইফকেও লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আরও যারা বড় বড় বিজনেসম্যান আছেন তার ওয়াইফকেও 1000 টাকা দেবেন, আর গরিব মানুষটাকেও 1000 টাকা দেবেন। এটা আপনার পলিসি হতে পারে? এটা পলিসি হতে পারে? যে মানুষটির টাকা নেই, সেই পরিবার, অসহায় পরিবারের জন্য 5000 থেকে 10,000 দিন না, কেউ কিছু বলবেন না। আপনি সকলকে, সমস্ত মহিলাকে 1000 টাকা করে দিচ্ছেন, 1200 করে দিচ্ছেন, যাদের অনেকের এই টাকা দরকারই ছিল না, দেওয়ার দরকারই ছিল। তারা প্রতিষ্ঠিত, বা তার স্বামী, বা তারা অনেকে চাকরি বাকরি করেন, বা বড় বিজনেসম্যান, দেওয়ার দরকার ছিল না, কিন্তু আপনি দিচ্ছেন কেন? আমি সকলকে দিচ্ছি, এটা জাহির করার জন্য, এবং সেটাকে বলে ভোটটাকে আদায় করার জন্য। এটা কোনো একটা সরকারের পলিসি হতে পারে না। আপনি সকলকে সাইকেলও দিতে পারেন না, সকলে সাইকেল দেওয়ার কোনো দরকার নেই। তো যারা গরিব মানুষ, যারা সাইকেল কিনতে পারেন না, যে পরিবার, তাদের ছেলে মেয়েদেরকে সাইকেলটা দিতে হবে, তাহলে টাকার সাশ্রয় হয়, সেই টাকা অন্যদিকে ব্যবহার করা যাবে, এবং সব একটা প্যাটার্নে চলবে, একটা সিস্টেমে চলবে। আপনি তো সব কিছু সিস্টেমকে কোলাপস করে দিয়েছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন, শুধুমাত্র সস্তার পলিটিক্সের জন্য। আর এখন বলছেন কোথায় পাবো, কোথায় পাবো? আর এত সকলকে লক্ষ্মীর ভাণ্ডার এত দেওয়ারও প্রয়োজন হতো না, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো, একটা পে স্কেল ঠিকঠাক থাকতো, কাজকর্ম ঠিকঠাক থাকতো, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক হতো, মানুষ তার নিজের খরচের যে টাকাটা নিজেরাই ইনকাম করে নিতে পারতেন। জগৎ এগোচ্ছে, দিন এগোচ্ছে, আধুনিকীকরণ এসছে, মানুষ তার নিজের পায়ে দাঁড়াতে পারতেন। এখন মানুষ অনেকটাই সচেতন হয়ে রয়েছেন, পরিবার পরিকল্পনা মানুষ অনেকটাই করে ফেলেছেন, সুতরাং তারা নিজেরাই পারতেন নিজের সংসারটা চালিয়ে নিতে। কিন্তু আপনি তো গার্জেন হিসেবে যা করে দিয়েছেন, সংসারটার মানে পুরো তছনছ করে দিয়েছেন পরিকাঠামোর, সেখানে একদিকে দিলে অন্যদিকে ফুটো হয়ে যায়। তো এইভাবে তো সর্বনাশটা করে দিয়েছেন না। ফলে আমি কোথায় পাবো এসব বললে কিন্তু হবে না। আর সুপ্রিম কোর্টে এজলাসে গিয়ে কান্নাকাটি করলেও কিন্তু হবে না, রায় কিন্তু আজকে এসে গেছে। ফলে আর আপনি যদি মনে করেন আমি নিজে যাবো সুপ্রিম কোর্টে হিয়ারিং করতে, যান না, কালকে তো গিয়েছিলেন, দেখেছেন তো কী অবস্থা হয়েছে আপনার। সুতরাং বা কী করতে পারলেন সেটা আমরা বুঝলাম। তো আপনি যান সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করে, যদি এটাকে আটকানো যায়, দেখুন কি করতে পারেন, কিন্তু কোনো আর চান্স নেই। দর্শক, আজকেই বাজেট আছে আবার রাজ্যে। উনি ভেবেছিলেন, ওনার মন্ত্রী ভেবেছিলেন যে আজকে কিছু একটা বাড়িয়ে বলবো, দেখো আমি দিচ্ছি। তো সেই বাড়ানোর আর কোনো ফল থাকছে না, কোনো তার ইম্প্যাক্ট থাকছে না, কারণ এখন দিতে বাধ্য। আমি দিচ্ছি, দেখো আমার পাশে থাকো, ওই রকম না। এখন সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করে দিয়েছে, দিতে বাধ্য। এক্ষুনি 25% পেমেন্ট করুন, তারপরে বাকি কিভাবে হবে সেই ব্যাপারে কমিটি করে দেওয়া হয়েছে। দিতে কিন্তু হবে পুরো, মানে আজকের রায়ে এটা বলে দেওয়া হয়েছে যে বকেয়া সব কিন্তু দিতে হবে। এটা দয়ার দান না, এটা অধিকার। এটা একটা বড় জাজমেন্ট। দর্শক, অনেক জাজমেন্ট নিয়ে আপনারা অনেক কথা বলেন, কি হলো, ঠান্ডা করে চলে গেল মামলা, সুপ্রিম কোর্টে গেলেই তো তারিখ পে তারিখ। হ্যাঁ হয়েছে, এটাও অনেকটা দিন সময় লেগেছে। আসলে সময়টাকে পেছানোর নানান কৌশল করা হয়েছে এখানকার রাজ্য সরকারের তরফ থেকে, এবং তার জন্য আবার কোটি কোটি খরচাও করেছেন। সেখানে টাকা আছে আইনি মামলা লড়তে, কোটি কোটি সব বড় প্যানেল লাগিয়ে। কিন্তু আজকের দিনে কি দাঁড়াচ্ছে, সেই টাকাটাও বেকার গেল, সেই টাকা দিতে হচ্ছে বকেয়া। অথচ এই আইনজীবীদের পেছনে যে খরচটা করা হয়েছে, সেই টাকাটা থাকলে হয়তো অনেকটা এদিকে সাশ্রয় হতো, কিন্তু সেটাও তো গেল, জলে চলে গেল। এইভাবেই কিন্তু উনি টাকা পয়সা, রাজ্যের মানুষের টাকা পয়সা নষ্ট করছেন, নিজের মানে জেদ বজায় বলুন, বা সস্তার পলিটিক্স করে ক্ষমতায় টিকে থাকা বলুন, কিন্তু আর কোনো চান্স নেই। ফলে এখন এখানে বিধানসভাতে আমি এত % বৃদ্ধি করছি বলেও কিছু লাভ নেই। এটা অধিকারের মধ্যে চলে এসছে, টাকা আপনাকে দিতে হবে। এখন একটাই দেখার, প্রথম যে ইনস্টলমেন্ট যেটা বলা হয়েছে একটা মার্চের, এটা তো এখনই করতে হবে। আর বাকিটা আপনার হাত দিয়ে হবে নাকি অন্য সরকারের হাত দিয়ে হবে, সেটা আমরা পরে বুঝবো। তবে এটুকু বিশ্বাস রাখছি বা বলতে পারি, যারা বিরোধী আছে তারা এখন থেকে এটা বলতে শুরু করুক যে আমরা যদি ক্ষমতায় আসি, এই এত কমিটি গঠন করে নির্ধারণের কোনো তোয়াক্কাই আমরা করবো না, দরকার হবে না আমাদের জন্যে। আমরা এলে বাকি টাকা ক্ষমতায় এলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবো। এটা যদি বিরোধী যে পার্টি আছে তারা বলে, তাহলে মনে হয় সরকারি যারা কর্মচারী আছেন তারা আরও আশ্বস্ত হবেন যে 25% তো এখন দিতে হচ্ছে, বাকি যেটা সে কমিটি ফর্ম করে ইত্যাদি করে এত কষ্ট করতে হবে না, আমরা ক্ষমতা এলেই পুরো টাকাটা দিয়ে দেবো। যদি বিরোধীরা এটা বলতে পারেন, কারণ এখান দিদিমণি বলবেন না, দিদিমণি তো চাইবেন আরও কমিটি, তারা আবার ডেট পে ছাক এই করক সেই করুক, দিদিমণি তো দেবেন না। দেখুন না, 25% হয়তো এখন যেহেতু দিতে বলা হয়েছে, এটা তো
দিতে হবেই। বাকিটা নিয়েও এখন অনেক কিছু হবে। তবে এই সরকার যদি ফিরে আসে তাহলে কিন্তু বাকিটা ওই তারিখ পে তারিখ বা আমরা হেনা তালা করে পেছাবেন। দিতে হবে, আমি আবার বলছি, দিতে একটা সময় হবেই, কিন্তু পেছানোর চেষ্টা হবে। তাই সরকারি কর্মচারী যারা আছেন তাদের আমি একটা কথা বলবো, তারা নিজের দায়িত্বটা ঠিক করে পালন করুন। তো ভোটের সময় ঠিক করে পালন করুন, যাতে করে মানুষ তার ঠিক মানে রায়টা, মানুষের যে রায়টা ঠিক করে প্রতিপালন ঘটাতে পারেন। আপনারা আপনাদের এটা ঠিক করে পালন করুন। কিছু সরকারি কর্মচারী আছেন পেটুয়া, কীভাবে তারা চাকরি পেয়েছেন আমরা জানি না, যারা ওই বিধানসভা থেকে সামান্য কিছু ডিএ বৃদ্ধি করলেই সবুজ আবির মাখেন, তাদের কথা ছেড়ে দিন। বাকি যারা আছেন ঠিকঠাক দায়িত্ব পালন করুন, তো মানুষের রায়টা ঠিকঠাক প্রতিফলন হতে দিন, সরকারটাকে উল্টে দিন। আমারও কোথাও বিশ্বাস বা আমার দাবিও থাকবে নতুন সরকারের কাছে যে আর ওই কমিটি গঠন করে এই করে সেই করে সময় নষ্ট করতে যাবেন না, বা সেই কমিটির উপরে কোনো হস্তক্ষেপ বা সময় চাওয়াচাই করতে যাবেন না। সরকার এলেই আপনারা বলতে শুরু করুন আমরা টাকাটা পেমেন্ট করে দেবো, তাহলে সবই মঙ্গলের হবে আর কি। দর্শক বলবেন আজকের এই রায়ের পর দিদি কি করবেন? সুপ্রিম কোর্ট যাবেন নাকি? আর কিছু করার নেই, আমরা এখন আরও কিছু রায়ের অপেক্ষাতে রয়েছি। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।